পীঠও আছে। সামাজিক সচেতনতাই রোধ করবে এই ঘৃণ্য অপরাধ। নারী উত্ত্যক্তকরণকে না বলুন। জনস্বার্থে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পিকেএসএফ এর প্রতিষ্ঠা হয় 1990 সালে। পূর্ণকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য অপেক্ষাকৃত বড় আকারের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম এমন উদ্যোক্তাদের জন্য সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম শুরু করে 90 দশকের শেষ দিকে। তবে বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে 2010 সালের পর এক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে। বাড়ানো হচ্ছে প্রশিক্ষণ, অর্থায়ন, বাজারজাতকরণের সহায়তায় অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে উদ্যোক্তাদের কর্মকাণ্ডে প্রবৃদ্ধি আসে, যা মূলধন গঠন ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ সৃষ্টির পাশাপাশি দরিদ্র মানুষের কর্মসংস্থান তৈরিতে সহায়ক, যা তাদের মানব মর্যাদা প্রতিষ্ঠায় সহায়তা করছে। পিকেএসএফ প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে এসে ক্ষুদ্র ঋণকে বহুমুখীকরণ ও বৈচিত্র্যময় করেছে। এর ফলে ক্ষুদ্র ঋণ যুগোপযোগী ও দরিদ্র বান্ধব হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সামগ্রীর মানোন্নয়ন ও ব্যবসায়িক উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পিকেএসএফ। প্রয়োজনীয় প্রশিক্ষণ, হাতে কলমে কারিগরি সহায়তা এবং ব্যবসায়িক পরিবেশ তৈরি করে বেকার ও দরিদ্র জনগোষ্ঠীকে কর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টা গ্রহণ করেছে পিকেএসএফ। এতে উদ্যোগী মানুষ শুধু নিজেদের জীবনের পরিবর্তন করেননি, অন্য উদ্যোক্তাদের কাছে হয়েছেন দৃষ্টান্ত। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন 1990 সালে প্রতিষ্ঠিত হয়। এর সঙ্গবিধিতে ক্ষুদ্র ঋণের উল্লেখই নেই। ঋণের উল্লেখ আছে, অবশ্যই অর্থায়ন প্রয়োজন, কিন্তু ওই সময়ে যে চিন্তাভাবনা দেশের মধ্যে বিরাজমান ছিল, সেই আলোকে এটিকে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করানো হয়। অর্থাৎ এর সহযোগী সংস্থাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন অর্থায়ন করতে শুরু করে এবং এটা আস্তে আস্তে সম্প্রসারিত হতে থাকে। তো কিছুদিন পরেই বোঝা যায় যে শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়, টেকসই দারিদ্র্য বিমোচন তো নয়। কাজেই এতে প্রথম দিকে কিছু বিচিত্রায়ন আনার চেষ্টা করা হয়। একটি করা হয় যে অতি দরিদ্র যারা, তাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়া হতো না। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বড় আকারের ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করে মঙ্গা নিরসনের লক্ষ্যে, এবং সেটার মধ্যে কিছু প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত করা হয়। আরেকটি বৈচিত্র্যায়ন আনা হয়, সেটি হচ্ছে যে আগে সবগুলো ঋণ, এবং এখনও সেটা আছে, সপ্তাহে সপ্তাহে পরিশোধ করতে হয়। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসে অনেক ক্ষেত্রে এটা 1 মাস, 2 মাস, বা এমনকি কৃষি ঋণ বা মৌসুমি ঋণের ক্ষেত্রে ফসল ওঠার পরেও ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু এই কাজগুলো করার পরও পুরো প্রতিষ্ঠানটা একটা ক্ষুদ্র ঋণ ভিত্তিক থেকে যায়। 2010 সালে আমরা একটা বড় আকারের পরিবর্তন আনি, এবং সেটি হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, অবকাঠামো, সামাজিক পুঁজি, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করার ব্যবস্থাকরণ ইত্যাদি অনেকগুলা অনুষঙ্গ নিয়ে একটা সমন্বিত উন্নয়ন প্রক্রিয়া শুরু করা হয়, যেটাকে আমরা পরিবার ভিত্তিক বলতে পারি উন্নয়ন। প্রত্যেকটা পরিবারের একটা পরিকল্পনা তৈরি করা হয়, সেই পরিকল্পনা অনুযায়ী তাদের যা যা সহায়তা লাগে সেই সহায়তা দেওয়া হয়। ইতিমধ্যেই এটা 43টি ইউনিয়নে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হচ্ছে। আরও 100টি ইউনিয়নে সম্প্রসারিত করা হয়েছে। তবে সেখানে প্রাথমিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং জনসচেতনতা বৃদ্ধি, এই 5টি অনুষঙ্গ নিয়ে কাজ করছি। পরবর্তীতে আস্তে আস্তে অন্যান্য অনুষঙ্গ এখানে যোগ করা হবে। এছাড়াও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন তার যতগুলি কর্মসূচি আছে সব জায়গায় এখন মানুষ কেন্দ্রিক, মানব কেন্দ্রিক উন্নয়ন প্রক্রিয়া চালু করার চেষ্টায় আছে। সেজন্য প্রশিক্ষণকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যার যেরকম প্রয়োজন সেই রকম অর্থায়ন করার চেষ্টা করা হচ্ছে, যাতে 10 লাখ পর্যন্ত প্রয়োজনে, এবং যদি বাস্তবতার আলোকে সেটা সঠিক মনে হয় তাহলে 10 লাখ পর্যন্ত অর্থায়ন করা হচ্ছে। আমাদের যে সহযোগী সংস্থা যারা আছে তাদেরকে আমরা বলেছি, এবং তারা
একমত হয়েছেন যে তাদের বছরে যে সঞ্চয় থাকবে তার 10% তারা শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক খাতে ব্যবহার করবেন। এবং অনেক সংস্থা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে, অনেক সংস্থা সেই লক্ষ্যে কাজ করছে। কাজে এখন একটা মানবকেন্দ্রিক, মানুষকে সামনে রেখে মানবাধিকার এবং মানুষের মানব মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মানুষের যে নানাবিধ সমস্যা আছে সেগুলি সমাধানের একটা প্রচেষ্টা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সব কর্মকাণ্ডে আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে এবং এই প্রক্রিয়া চলতে থাকে। পিকেএসএফ এর এ সকল কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বিভিন্ন সহযোগী সংস্থা। তেমনই একটি সহযোগী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বা সংক্ষেপে রিক। 1981 সালে একটি অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। শুরুতে ত্রাণ, পুনর্বাসন এবং গ্রামীণ নারীদের জন্য আর্থিক সহায়তা পরিচালনা করলেও পরবর্তীতে রিক আলোকপাত করে গ্রামীণ উন্নয়নের উপর। সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়ন এবং এর মধ্যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, সংখ্যালঘু সম্প্রদায়, শিশু ও প্রবীণদের নিয়ে কাজ করছে। তৃণমূল পর্যায়ে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমানের পরিবর্তন, মানব সম্পদ উন্নয়ন, ক্ষমতায়ন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং জেন্ডার সমতায় বিশ্বাসী রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক। রিকের জন্ম হলো 1981 সালে। জন্মের সময় আমি রিকের সাথে জড়িত ছিলাম না। তারপর ঘটনাক্রমে আমি রিকের সাথে জড়িত হই। প্রথমে জেনারেল বডি মেম্বার, পরে আমাকে এক্সিকিউটিভ কমিটির জয়েন্ট সেক্রেটারি করে এবং তারপরে আমাকে পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। তখন আমি ছিলাম এই লাইনে খুবই অনভিজ্ঞ এবং তারপর ধীরে ধীরে আমি রিক তখন খুব ছোট, সেখান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে রিকের আজকেরই অবস্থা। পিকেএসএফের জন্মলগ্ন থেকে আমরা পিকেএসএফের পার্টনার। প্রথম যে 20টা সংস্থা তার পার্টনারশিপ গ্রহণ করে তার মধ্যে একটা আমরা। কাজে আমরা একদম ইনিশিয়াল জন্মলগ্ন থেকেই আমরা পিকেএসএফের সাথে আমাদের পার্টনারশিপ। শুরু থেকেই রিকের কতগুলো ফোকাস ছিল যে আমরা জনগণের মধ্যে সবচেয়ে যারা ভালনারেবল গ্রুপ এবং বাংলাদেশের জিওগ্রাফিক্যাল পজিশন অনুযায়ী যেগুলো ভালনারেবল এরিয়া, আনরিচেবল, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা কাজ করব। তো এটা কাজ করতে গিয়ে দেখেন আমরা সেই সবচেয়ে দুর্গম এলাকা হাতিয়া, মহেশখালী তখন তেমন কোনো এনজিওই যায় নাই। তো এরকম মানে যে এলাকাগুলো সবচেয়ে দুর্গম, জনগণের যেখানে কোনো মানে অ্যাক্সেস নাই ডেভেলপমেন্টের বিভিন্ন উইংয়ের সাথে বা কাজের সাথে, সেগুলো আমরা রিককে বেছে নিলাম। 2 নম্বর বেছে নিলাম যে জনগণের মধ্যে কারা সবচেয়ে ভালনারেবল, সেখান থেকে সবচেয়ে হতদরিদ্র, তারপরে প্রতিবন্ধী। আমরা প্রথম ব্লাইন্ড, অন্ধ আর কি, দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে একটা কাজ করি মানিকগঞ্জে। এই হলো আমাদের কাজ। এর মধ্যে নারী, তারপরে চিলড্রেন, ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে যে শিশুরা জড়িত তাদের নিয়ে কাজ করছি আমরা। আইএলওর সাপোর্ট, আইপিকের সাপোর্টে প্রায় 8 বছর কাজ করছি তাদের নিয়ে। তারপর দুর্যোগ নিয়ে কাজ করছি সব দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে। তারপরে আমরা এই কী বলে এটাকে রিক্সা পুলার নিয়ে কাজ করছি। এরপরে বস্তিতে আমাদের এখনও কাজ আছে, ঢাকা শহরে বস্তিতে। বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে প্রায় 1,30,00,000 প্রবীণ জনগোষ্ঠী রয়েছেন। কিন্তু পরিতাপের বিষয় এই যে আমাদের দেশে প্রবীণদের দুর্দশা ক্রমেই বেড়ে চলেছে। রিক সংস্থাটির পরিচালক আবুল হাসিব খানের পরিকল্পনায় 1989 সালে দরিদ্র ও সুবিধা বঞ্চিত প্রবীণদের কল্যাণে কাজ শুরু করা হয়। প্রথম অবস্থায় প্রবীণ জনগোষ্ঠীকে একত্রিত করে একটি সংগঠন গড়ে তোলার মাধ্যমে দরিদ্র ও অসহায় প্রবীণদের অর্থ সহায়তা ও দুর্যোগকালীন সময়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হতো। এখন 1,30,00,000 প্রবীণ, এটা আগামী 10-20 সালে এটা 2 কোটি ছাড়িয়ে যাবে, কারণ খুব দ্রুত এদের সংখ্যা বাড়ছে। এত বড় জনগোষ্ঠী নিয়ে আমরা কী করব? হোম করে কয়জনকে রাখবো? ওই প্রজেক্টের নাম ছিল OCMP, ওল্ডার সিটিজেন্স মনিটরিং প্রজেক্ট। ওইটা পরে RROP নামে আরেকটা প্রজেক্ট, দ্বারা রাইটস অফ দি রিয়েলাইজিং দ্য রাইটস অফ দ্য ওল্ডার পিপুল। আমাদের কাজটা খুব ক্লিক করলো যে প্রবীণদেরকে সংগঠিত করা, দল করা। প্রবীণরা খুব খুশি, আমরা কোনো সার্ভিস দিতে পারি না। ইতিমধ্যে আমরা পিরোজপুর জেলার সব ইউনিয়নে আমরা কমিটি করে ফেলছি, বনবাড়িয়াতেও আমরা সব জায়গায় করে ফেলছি, বাগেরহাটেও আমরা হাত দিছি, খুব দ্রুত কাজ চলছে। 2004 সাল থেকে বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহায়তায় প্রবীণদের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়।
এ প্রকল্পের আওতাধীন এলাকাসমূহে প্রবীণদের সংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে গঠন করা হয় ইউনিয়ন ভিত্তিক প্রবীণ কমিটি। তারই ধারাবাহিকতায় পিরোজপুর সদর উপজেলায় শিকদার মল্লিক ইউনিয়ন প্রবীণ কল্যাণ সমিতি গঠন করা হয় এবং ইউনিয়ন ভিত্তিক প্রবীণ কমিটির মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হয়। এই 2007 সাল থেকে আমরা এই একটা সমিতি গঠন করলাম। তো সমিতি আমরা ইউনিয়নে শিকদার মল্লিক 1 নম্বর শিকদার মল্লিক ইউনিয়নে আমাদের 18টা গ্রাম আছে। 18টা গ্রামে 18টা সমিতি করছি আমরা। 18টা সমিতি আর এই ইউনিয়নে একটা সমিতি, এই 19টা সমিতি আমরা তৈরি করলাম। আস্তে আস্তে 7 সাল থেকে 8 সাল গেল, 9 সাল গেল, আমাদের ভিতরে বেশ ওরা উৎসাহ দিল। রিক একারে খুব আগ্রহ করলো। রিক আমাদের মাধ্যমে গরিবের ভিতরে একবার ছাগল বিতরণ করলো, তারপরে টাকা বিতরণ করলো যারা আকার বেশি পূর্বিন। এই নিয়ে আমরা খুব একটা উদ্যোগ নিলাম। পরবর্তীতে প্রবীণদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গৃহীত হলে প্রতিটি ইউনিয়নে 9টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়। প্রবীণ কমিটির সদস্য নির্বাচনের ক্ষেত্রে দরিদ্রতা, আর্থসামাজিক অবস্থা, বয়সের ভারে কাজ করতে অক্ষম, শারীরিক অসুস্থতা, সরকারি সহায়তা পাচ্ছে কিনা এই সকল সমস্যায় জর্জরিত প্রবীণদের প্রাধান্য দেওয়া হয়। প্রবীণদের সাহায্য, সহযোগিতা ও সেবা প্রদানের লক্ষ্যে মূলত প্রবীণ কমিটি গঠন করা হয়। সদস্য আমাদের ইউনিয়নে আমরা 19 জন সদস্য নিয়ে আমাকে এই ইউনিয়ন কমিটিটা, তো ওই গ্রাম পরিচালনা করার জন্য এই ইউনিয়ন কমিটিটা। তো আমরা এখানে আমরা প্রত্যেক মাসের 20 তারিখে একটা মিটিংয়ের ধার্য করছি। 20 তারিখে ওই ইউনিয়ন থেকে সেক্রেটারি, সভাপতি এখানে আসে। সঞ্চয় কালেকশনটাও চলতেছে। আমাদের এখানে ব্যাংক আছে, এই ব্র্যাক ব্যাংক। এই প্রত্যেকটি ইউনিয়নের এই কমিটির, গ্রাম কমিটির অ্যাকাউন্ট আছে সেখানে। ওই যে টাকা মাসে হবে সঞ্চয় কালেকশন হবে, সঙ্গে সঙ্গে ওই দিন কালেকশনের দিনে এখানে জমা দিতে হবে। প্রবীণ কমিটির মাধ্যমে দরিদ্র ও অসহায় প্রবীণদের আর্থিক সহায়তা, ছাগল বিতরণ, স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র প্রদান, দুর্যোগকালীন ও উৎপাদনকালীন সহায়তা এবং বিনোদনের ব্যবস্থা প্রভৃতি কার্যক্রম বাস্তবায়িত করছে রিক সংস্থাটি। তাদের ওয়ার্ড পর্যায়ে হইতে, ইউনিয়ন পর্যায়ে হইতে, উপজেলা পর্যায়ে হইতে, মানে জেলা কমিটি, তারপর হলো আঞ্চলিক কমিটি, ঢাকার যে চিফ কমিটি, তাতেও কিন্তু এই পিরোজপুরের লোক ইনভলভ আছে। ধরেন আমাদের একটা ইউনিয়নে কতজন প্রবীণ আছে, প্রবীণদের কাছে লিস্ট আছে এবং তাদের কাছে খবর আছে। ওয়ার্ড কমিটি দিয়ে যদি কেউ তাদের ভিতরে অসুস্থ হয়, এমনকি যদি কেউ বাপ মায় কোনো প্রবীণের সাথে অসৎ আচরণ করে, তাৎক্ষণিকভাবে তাকে একটা কমিটি করা আছে। ওই কমিটির 4 জন লোক চলে যায় ওইখানে যাইয়া তার পোলায় কি এইটা বললো কেন, এর কড়াভাবে বিচার করিয়া আসে, যাতে আরও 4-5 জনে ওই পোলাপানি, ইয়াং পোলাপানে দেখা ওইটা আর না করে। এই সকল সহায়তা প্রদানের পাশাপাশি প্রবীণদের ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হতে 2014 সালে রিকের সাথে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন কার্যক্রম শুরু করে। পিকেএসএফ এর আর্থিক সহায়তায় স্বাবলম্বী হয়ে ওঠা একজন প্রবীণ মতিউর রহমান। তিনি পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের একজন বাসিন্দা। কয়েক বছর আগেও তার আর্থিক অবস্থা ছিল শোচনীয়। অভাব, অনটন ও দুঃখ দুর্দশা ছিল নিত্যসঙ্গী। প্রথম অবস্থায় তো ভালো ছিল, তারপরে সংসার বড় হতে একটু পিছনে পড়ে গেছিলাম। আমিও চট্টগ্রামে 22 বছর ছিলাম, ওখানেই কাজ করছি। তখন খুব ভালো ছিলাম। দেশে এসে তো ওই দেশের ওই বিভিন্ন কাজে টাজে ঢুকে এদিক সেদিক কাজও কিছুটা স্থবির হয়ে গেছে। এদিক সেদিক করতে করতে কাজ প্রায় পড়ে গেছিল আর কি। তার একটি ছেলে ও 2টি মেয়ে। ছেলে কর্মক্ষম হলেও সংসারের আর্থিক সহায়তা না করায় তিনি বৃদ্ধ বয়সে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন। এখন বর্তমানে সহযোগিতা করার মতো কেউ নাই। একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করছে, তারপরে আমি আবার ভর্তি করা চাইছি, কিন্তু ওই ছেলে যাইয়া ওই ঢাকায় গুলশানে ওখানে ওই কেয়ারে চাকরি নেই আর কি। ওই ছেলে মাঝে মধ্যে কিছু করতো, কিন্তু এখন ইদানিং আমি এই 6 মাস 9 মাসের মধ্যে আমি আর তার সহযোগিতা গ্রহণ করতেছি না। এই ঈদের সময়ও কিছু টাকা পয়সা পাঠাতে চাইছিল, আমি বলছি যে না, আমার কোনো অ্যাকাউন্ট নাম্বার হয় নাই, আমার কোনো টাকারও তোমার প্রয়োজন নেই।
একথা বলছি। আর দুটো মেয়ে আছে, একটা মেয়ে ক্লাস 8-এ পাশ করার পরেই ম্যাড হয়ে গেছে, বিবাহ দিয়েছিলাম, কিন্তু সুস্থও কিছুটা হয়েছিল, কিন্তু তার স্বামী ভালো না, ওই জামাই যেটা তেমন ইয়ে না, কর্মঠ না, তাকেও বহন করতে হয়েছে, সংসারও আমার বহন করতে হয়েছে। এদিকে 2টা বাচ্চা হয়েছে, এরপরে আবার সে লুকিয়েও গেছে, অন্য কোথাও বিয়ে শাদী করছে, ঘুরে ফিরে এদিক সেদিকে আমি আর ওই খোঁজ খবর রাখি না। 2012 সালে তাকে রিকের এসএজি প্রকল্পের আওতায় 5,000 টাকা অনুদান দেয়া হয়। অনুদানের টাকায় তিনি স্থানীয় পাঁচপাড়া বাজারে একটি দোকান ভাড়া নিয়ে দর্জির কাজ শুরু করেন। দোকানের আয় বাড়াতে তিনি 2014 সালে পিকেএসএফ এর ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় 5,000 টাকা ঋণ নেন। ঋণের টাকায় তিনি 10% জমি বর্গা নিয়ে কৃষিকাজ শুরু করেন এবং দোকানের জন্য গজ কাপড় কেনেন। বর্তমানে তিনি মেয়েদের সালোয়ার কামিজ এবং ছেলেদের পোশাক তৈরি করেন। আজকে 4-5 বছর কন্টিনিউ কাজ করতেছি। আর এই রিকের তরফ থেকে আমি 2টা লোন নিয়েছি। প্রথম অবস্থায় 5,000 নিয়েছিলাম, কিছু কাপড় উঠাইয়া ওর থেকে একটু কাজের কাপড় থাকলে একটু কাজ বেশি হয়, গ্রামের দেশের মানুষ তো ওটা পরিশোধ করার পরে আবার 10,000 আনছি। এইটাও কিছুদিন আগে ইনশাল্লাহ পরিশোধ করছি। দর্জির ব্যবসা এবং কৃষিকাজের আয়ে তার সংসারে সচ্ছলতা ফিরে এসেছে। বর্তমানে তিনি মর্যাদা সম্পন্ন একজন মানুষ। তার এই সফলতায় তিনি রিকের অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। আমি তো এখন মোটামুটি সচ্ছল, কারণ আমি তো এখন ওই কিছু কাপড় চোপড়ও ওই আস্তে আস্তে কিনি। ওই রিকের পয়সাটা তো দেই, মনে করেন মাসিক ওই 5,000 টাকা যখন লইছি তখন তো দিছি আপনার 400 কত টাকা, প্রায় 500 টাকার মতো আর কি মাসে। তো ওগুলি একবার ফুরিয়ে গেছে, তারপরে ওই ফিরে আবার ওই 5,000 তো আমার মূলধন রয়ে গেছে। আমি তার সঙ্গে ওই কাপড় বিক্রি করি, একটু অর্ডার পাইলেই তো আমার ওইটাই আমার যথেষ্ট। পিকেএসএফ এর আর্থিক সহায়তায় স্বাবলম্বী হয়ে ওঠা আরেকজন প্রবীণ শাহাবুদ্দিন খান। তিনি পিরোজপুর সদর থানার কদমতলা ইউনিয়নের জুজুখোলা গ্রামের বাসিন্দা। তার কর্মজীবনের শুরুতে তিনি হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। যা আয় করতেন তা দিয়ে মোটামুটি সংসার চলত। শুরুতে তো হোমিওপ্যাথিক ডাক্তারি করতাম, তারপর তো কিছু অসুবিধার কারণে আর করতে পারিনি। ছেলে পেলে লেখাপড়াও তেমন করাইতে পারিনি। এখন তো ছেলেপেলেরা যার পথে সেই আছে, নিজে ওই রিকের মাধ্যমে আছে। একসময় তিনি বয়সের ভারে নুয়ে পড়েন। সংসারে আর্থিক অবদান রাখা তার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু পরিতাপের বিষয় তার 5 ছেলে সংসারের কোনো দায়িত্ব পালন না করায় তিনি হয়ে পড়েন অসহায়। আগে তো লুণ্ঠন নিতাম, ওই ছেলেরাও কিছু সাহায্য করতো, এইভাবে চলছে। ছেলে 5টি মেয়ে 1টি। ছেলেরা ওই তো যার কর্ম নিয়ে ব্যস্ত আছে। একজন আছে জালুকাঠি প্রেসের মেশিন ম্যান, একজন আছে ঢাকায়। রিক তাকে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রবীণ কমিটির সদস্য করে নেয়। এসএজি প্রকল্পের আওতায় তাকে অনুদান হিসেবে 2টি ছাগল দেওয়া হয়। 2014 সালে পিকেএসএফ এর ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় তাকে 10,000 টাকা ঋণ দেওয়া হয়। রিক সহযোগিতা করছে, ও লোন টোন দিয়েছে, আমি মাঝে মধ্যে ওই কাপড় চোপড় দিতে ওই সাহায্য কিছু কিছু করতাম। হয়তো আমাকেও কিছু লোন দিয়েছে, আমরা হিয়ে দা ওই যেমন ওই ছাগল কিনছি, ওই মাছ ছাড়ছি, এইভাবে আমরা করছি। ঋণের টাকায় তিনি মাছ চাষ শুরু করেন। বর্তমানে তার পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, রুই, কাতলা প্রভৃতি মাছ রয়েছে। মাছ চাষের মাধ্যমে তিনি লাভবান হচ্ছেন। ওই তো মাছ করছি, ছাগল কিনছি, এইভাবে চলতেছে। মাছ আছে বহুত, প্রায় 20-30 হাজার টাকার ছাগল মাছ আছে। ছাগল পালন ও মাছ চাষের মাধ্যমে তার সংসারের সচ্ছলতা ফিরে এসেছে।
লাভের টাকায় তার স্ত্রী পাটি তৈরির কাজ শুরু করেন। পাটি বিক্রি করে তাদের বাড়তি আয় হয়ে থাকে। শাহাবুদ্দিন খান বর্তমানে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত মর্যাদা সম্পন্ন একজন মানুষ। তিনি প্রবীণ কমিটির কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখছেন। যদি কোনো প্রবীণ অসুস্থ হয়ে পড়ে আমরা সবাই ওই কিছু ফল পাকড়া নিয়ে দেখতে যাই, দেখে আসি, বা কিছু পয়সার যদি দরকার হয় আমরা সাহায্য করি। রিক ও পিকেএসএফ এর যৌথ প্রয়াসে প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন, চক্ষু চিকিৎসা সহ প্রবীণদের সংগঠিত করার মাধ্যমে তাদের নেতৃত্বের বিকাশ ঘটানো হয়েছে। প্রবীণ কমিটিকে শক্তিশালী করার মাধ্যমে প্রবীণেরা সরকারি সুযোগ সুবিধা গ্রহণ এবং তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সৃষ্টি হওয়ায় বিভিন্ন সমস্যা মোকাবেলায় তারা অগ্রণী ভূমিকা পালন করছেন। তাদের এই সফলতায় পিকেএসএফ এর আর্থিক সহায়তার পাশাপাশি রিকের অবদান অনস্বীকার্য। অতি সম্প্রতি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন প্রবীণদের জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে এবং এটা আমরা অবশ্যই শুরু করেছি গ্রামাঞ্চল থেকে, যেহেতু পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের বেশিরভাগ কাজই হচ্ছে গ্রামে। এর মাধ্যমে আমরা চিহ্নিত করি যে প্রবীণ যারা এখনও কর্মক্ষম এবং তাদের ছেলেমেয়েরা তাদেরকে দেখে না বা নিজেদের কাজের সুযোগ নাই, এই ধরনের অন্যান্যগুলোর জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি আছে। এই যে যারা কাজ করতে সক্ষম তাদেরকে আমরা ঋণ সহায়তা, প্রশিক্ষণ সহায়তা দিয়ে থাকি এবং তাদের যে প্রয়োজনে বাজারজাতকরণের সহায়তা দিয়ে দেওয়া হয়। তো আজকে প্রতিবেদনে আমরা দেখলাম দুজন প্রবীণ যাদের ছেলেমেয়েরা তাদেরকে দেখাশোনা করে না এবং তারা এক ধরনের অসহায় হয়ে গিয়েছিলেন। তো তাদেরকে আমাদের সহযোগী সংস্থা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের রিক আর্থিক সহায়তা দেয়। একজন এক দর্জির কাজ করেন একটি দোকান ভাড়া নিয়ে, আরেকজন মাছ চাষ করেন তার ভাতিজার সঙ্গে মিলে। তো এরা দুজনই এখন মোটামুটি একটা মানসম্পন্ন, অতি ভালো না হলেও একটা জীবন মান তারা রক্ষা করে চলতে পারছেন। তো আমি আশা করছি অবশ্য তাদের এই কাজগুলো আর একটু সম্প্রসারিত হবে, আর সমৃদ্ধ হবে, যাতে তাদের জীবনমানের আর একটু উন্নতি হয়। তো এই ধরনের কাজ আমরা করি একেবারে শুরু থেকে, যে গর্ভধারণ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে অবস্থায় যা প্রয়োজন হয়, অর্থাৎ গর্ভধারণের পরে মায়ের শুশ্রূষার দরকার হয়, তার বাচ্চা হয়ে গেলে বাচ্চার শুশ্রূষা, মায়ের শুশ্রূষা, তারপরে যখন বড় হয় বাচ্চা তখন তার পড়াশোনা, তারপরে তার প্রশিক্ষণ এবং কর্মসংস্থান, সব শেষে যখন বয়স হয়ে যায় আর তখন তার যে চাহিদা থাকে সেই চাহিদাগুলো যাতে মেটানো হয়। যারা কর্মক্ষম নয় তাদের জন্য আমরা ভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করি। তবে আজকের প্রতিবেদনে সেটা নেই, ভবিষ্যতে আমি আশা করছি সেগুলো আমরা দেখাতে পারব। পিকেএসএফ প্রথাগত ঋণ কার্যক্রমের বাইরে এসে গ্রামীণ ও শহরাঞ্চলে মানুষের জীবনমান টেকসই উন্নয়নে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও বিভিন্ন সময় কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে। তাদের এই প্রয়াসে দেশের উদ্যোগী দরিদ্র মানুষগুলো আজ সফলতার মুখ দেখছেন। দরিদ্র মানুষগুলো দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে নিজেদেরকে যেন মান মর্যাদায় টেকসইভাবে প্রতিষ্ঠিত করতে পারে সেই প্রয়াস নিয়েছে পিকেএসএফ। মা তুলতুলি কেমন আছো? ভালো আছি চাচা। তাড়াতাড়ি চল। দেখি কি মাছ ধরছো? দেখি কালামাছি ভোবো জারে পাবি জারে চো কালামাছি ভোবো চল মা বাড়ি চল, তোরে আজকে দেখতে আসতেছে। চল মা। আমারই কিছু একটা করতেই হইব।
বলে কি? মজিদ ভাই, লাউ তো মনে হয় এবার ভালো হইব। মজিদ ভাই, কাকা আমার 10 কেজি চালটা একটু মেপে দেন না কাকা। শরীফ মিয়া, সময়ের কাজ অসময়ে করা চলে না। কোন কি ইমাম সাহেব, এত ভালো বললাম। এগুলো কি শুনলাম? গত বছর জব্বারের মায়েরা বাচ্চা অসময় মরে গেল, ছোট বাচ্চাটা 7 দিনও বাঁচলো না। চেয়ারম্যান সাহেব তো ঠিকই কইছে, এই ছোট বাচ্চারে তুমি বিয়ে দেবে লেগে পাগল হইছো কেন? না রে মা, এখনই তোর বিয়া দিব না। হ্যাঁ, আগে কলেজ পাস দে, পরে সময় হলে দেখা যাবে। 18 বছর পূর্ণ হওয়ার আগে কন্যা সন্তানের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসুন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করুন। জনস্বার্থে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন।